আমি এখনো পুরোপুরি ভাবে নিশ্চিত নই যে আসলে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ঘোষণা শুধু ঘোষণায় থাকবে কিনা, নাকি কয়েকদিন পরে পরিস্থিতির আলোকে বলা হবে যে এই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভবপর হচ্ছে না, সেটি যদি বলা হয় আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। আমরা দেখেছিলাম শুরুতে যখন অনেকেই যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলছিলেন, তখন বিএনপি এটার প্রচন্ড বিরোধিতা করেছিল। এমনকি যখন সর্বশেষ যখন আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করা বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছিল, তখনও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এটার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। কিন্তু আমরা প্রচন্ড হতাশ হলাম যে বিএনপি পরবর্তীতে এটার সাথে সুর মেলালো, যেটি অত্যন্ত দুঃখজনক। এই যে একটি সংস্কৃতি চালু করা হলো, এটা যে দেশের জন্য মানে ভবিষ্যতের জন্য কি উদাহরণ তৈরি করলো সেটি ভবিষ্যৎ বলে দিবে। সুতরাং এটি কখনো কাম্য নয়। আমি যেটি মনে করি, সবাই মিলে আমরা বাংলাদেশ, সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের দেশে এই যে পলিটিক্স অফ ডিনায়াল এন্ড কনফ্রন্টেশন এবং একদল ক্ষমতায় আসলে আরেক দলকে ঠেঙ্গিয়ে বের করে দেওয়া, গ্রাম ছাড়া দেশ ছাড়া করা, এই যে সংস্কৃতি, এটা যদি অবসান না হয় তাহলে ভবিষ্যতে এগুলো অন্যদের উপর বর্তাবে, অন্যদের উপর ফলবে। সুতরাং এই এই অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনতে হবে। শুরুতে যে প্রশ্নটা করতে চাই ডক্টর হাসান মাহমুদ আপনাকে, সেটা হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশন হচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারিতে প্রথমার্ধে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এরকম একটা ঘোষণা তারা দিয়েছে বা আলোচনা হচ্ছে। আপনি কি মনে করেন যে নির্বাচনটা কি আসলে অনুষ্ঠিত হবে? আপনার মতামত কি? নির্বাচন কমিশন এবং প্রধান উপদেষ্টা দপ্তর দুই জায়গা থেকেই বলা হয়েছে যে আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে, সংসদ নির্বাচন। কিন্তু এখনো আমি পুরোপুরি এই ঘোষণার উপর আস্থা রাখতে পারছি না, কারণ নির্বাচন নিয়ে নানা ধরনের লুকোচুরি সরকারের পক্ষ থেকে প্রথম থেকেই ছিল, এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নানা ধরনের দাবি উপস্থাপন করা হয়েছে নির্বাচন পদ্ধতি নিয়ে এবং নির্বাচনের সময় নিয়ে। নানা ধরনের দাবি উপস্থাপন করা হয়েছে এবং একই সাথে বলা হচ্ছে এই কাজগুলো শেষ না করে নির্বাচন তারা মেনে নেবেন না, এই ধরনের কথাগুলো বলা হচ্ছে। সেজন্য আমি এখনো পুরোপুরি ভাবে নিশ্চিত নই যে আসলে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ঘোষণা শুধু ঘোষণায় থাকবে কিনা, নাকি কয়েকদিন পরে পরিস্থিতির আলোকে বলা হবে যে এই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভবপর হচ্ছে না, সেটি যদি বলা হয় আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। আমরা দেখেছিলাম শুরুতে যখন অনেকেই যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলছিলেন, তখন বিএনপি এটার প্রচন্ড বিরোধিতা করেছিল। এমনকি যখন সর্বশেষ যখন আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করা বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছিল, তখনও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এটার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। কিন্তু আমরা প্রচন্ড হতাশ হলাম যে বিএনপি পরবর্তীতে এটার সাথে সুর মেলালো, যেটি অত্যন্ত দুঃখজনক। এই যে একটি সংস্কৃতি চালু করা হলো, এটা যে দেশের জন্য মানে ভবিষ্যতের জন্য কি উদাহরণ তৈরি করলো সেটি ভবিষ্যৎ বলে দিবে। সুতরাং এটি কখনো কাম্য নয়। আমি যেটি মনে করি, সবাই মিলে আমরা বাংলাদেশ, সবাই মিলেই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের দেশে এই যে পলিটিক্স অফ ডিনায়াল এন্ড কনফ্রন্টেশন এবং একদল ক্ষমতায় আসলে আরেক দলকে ঠেঙ্গিয়ে বের করে দেওয়া, গ্রাম ছাড়া দেশ ছাড়া করা, এই যে সংস্কৃতি, এটা যদি অবসান না হয় তাহলে ভবিষ্যতে এগুলো অন্যদের উপর বর্তাবে, অন্যদের উপর ফলবে। সুতরাং এই অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। যদি নির্বাচন অনুষ্ঠিত আসলে হয়েই যায়, যদিও একটা আলোচনা আছে যে তারা বিভিন্ন শর্ত দিচ্ছে, ছোট সংস্কার, বড় সংস্কার, আবার এখানে পিআর নিয়ে কথা হচ্ছে, আবার যেমন জামাত বললো যে এটা আসলে হচ্ছে না, বিএনপি শুধু রাজি হচ্ছে। যদি নির্বাচন আসলে হয়েই যায়, সেক্ষেত্রে আওয়ামী লীগের অবস্থানটা আসলে কেমন হবে এই মুহূর্তে? আপনারা কি চিন্তা করছেন? দেখুন, তারা তো সবাই আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়ার জন্য
একাট্টা হয়েছে। এবং আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে শুধু তা নয়, আওয়ামী লীগ যেন কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডই পরিচালনা করতে না পারে, সেজন্য আওয়ামী লীগের সমস্ত কার্যক্রমের উপর নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং এমনকি অনলাইন অ্যাক্টিভিটিস এর উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটি একটি গণতান্ত্রিক দেশে কখনো হতে পারে না। আওয়ামী লীগের নেতৃত্বে দেশের স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয়েছে। আওয়ামী লীগ একটি গণমানুষের দল। আওয়ামী লীগ শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতা এনেছে তা নয়, আওয়ামী লীগ পাকিস্তানের কেন্দ্রীয় শাসনভার পরিচালনা করেছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের অন্যতম, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন আওয়ামী লীগের হয়েই। এবং আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতা যুদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বে পরিচালিত হয়েছে। আমাদের যে প্রথম সরকার, সেই সরকারের রাষ্ট্রপতি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, যিনি বঙ্গবন্ধুর অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন। এবং সেই সরকারই কিন্তু মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ড গুলো গঠন করেছিল, সেক্টর কমান্ডার, উপ সেক্টর কমান্ডার সহ অন্যান্য নিয়োগগুলো দিয়েছিল। এবং সেই সরকারের অধীনেই এম এ জি ওসমানী মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সেই সরকারের নিয়োগপ্রাপ্ত ছিলেন এবং সেই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। এবং দেশ স্বাধীনতা অর্জন করার পর 16 ডিসেম্বর সেই সরকারই বাংলাদেশে এসে বাংলাদেশের কার্যভার অর্থাৎ বাংলাদেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছিলেন। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সরকারের রাষ্ট্রপতি হিসাবেই তিনি 10ই জানুয়ারি দেশে পদার্পণ করেছিলেন এবং পরবর্তীতে তিনি 12ই জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। সুতরাং এই যেই দলের নেতৃত্বে দেশটাই সৃষ্টি হয়েছে, সেই দলকে নিষিদ্ধ করে দেওয়া বা তার কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া আসলে বাংলাদেশটাকেই অস্বীকার করার শামিল। আজকে যে বলা হচ্ছে যে 71 বুঝি না, 71-এর কে স্বাধীনতার পক্ষ বিপক্ষ সেটি নিয়ে এখন আলোচনা প্রাসঙ্গিক, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের সময় যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে তারা যাতে সমালোচিত না হয় এই জন্য এই কথাগুলো বলা হচ্ছে। এবং নতুন স্বাধীনতা, 24-এ নতুন স্বাধীনতা, এই যে কথাগুলো বলা হচ্ছে এটি তো আমাদের মুক্তিযুদ্ধকে অস্বীকার করার জন্যই। এবং আওয়ামী লীগকে অস্বীকার করা মুক্তিযুদ্ধকে অস্বীকার করার এই নামান্তর। আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করা মানে হচ্ছে আমাদের স্বাধীনতার সপক্ষের পুরো শক্তির উপর নিষেধাজ্ঞা আরোপের শামিল। সুতরাং তারা আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেজন্যই আওয়ামী লীগের কার্যক্রমের উপর আপনার বিধিনিষেধ আরোপ করেছে, অর্থাৎ নিষেধাজ্ঞা আরোপ করেছে, যেটি একটি গণতান্ত্রিক দেশে হতে পারে না, হওয়া অনুচিত যেটি করা হচ্ছে। আওয়ামী লীগ সবসময় নির্বাচনমুখী একটি দল। অবশ্যই বাংলাদেশে লেভেল প্লেইং ফিল্ড যদি থাকে এবং সবার জন্য সমান পরিবেশ নিশ্চিত করা হয়, আওয়ামী লীগ তো সবসময় নির্বাচনে আগ্রহী। কিন্তু আওয়ামী লীগকে যদি বলা হয় হাত পা বেঁধে, আপনি যদি কাউকে বলা হয় হাত পা বেঁধে তুমি পুকুরে সাঁতার কাটো বা নদীটা পাড়ি দাও, তাহলে তার পক্ষে তো নদী পাড়ি দেওয়া বা পুকুরে সাঁতার কাটা সম্ভবপর নয়। সুতরাং আওয়ামী লীগকে যদি বলা হয় যে হাত পা বেঁধে নির্বাচনে অংশগ্রহণ করো, সেই ধরনের নির্বাচনে তো আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে না। কিন্তু সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগ সবসময় নির্বাচনমুখী দল। কিন্তু তারা একাত্রা হয়েছে আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। এটির কারণ আছে সাম্প্রতিক সময়ে নানা জরিপে দেখা গেছে যে জননেত্রী শেখ হাসিনার অ্যাপ্রুভাল রেট 85%-এর উপরে, অর্থাৎ আগেই ভালো ছিলাম এই কথা বলছে দেশের 85% বেশি মানুষ। এবং আজকে যদি একটি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগের জেতার সম্ভাবনা উজ্জ্বল। যেহেতু সেই সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে, সেই কারণে আওয়ামী লীগ যাতে নির্বাচন অংশগ্রহণ করতে না পারে সেই জন্য বন্দোবস্ত করা হয়েছে।
জি, আপনার বক্তব্য পরিষ্কার। তার মানে হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড যদি হয় তাহলে আওয়ামী লীগ নির্বাচনে বরাবরের মতো অংশগ্রহণ করতে আগ্রহী, কিন্তু যদি কোনো শর্তের আরোপ দেওয়া হয় সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এই নির্বাচনে কখনোই আসবে না। দেখুন, আওয়ামী লীগ সবসময় নির্বাচনমুখী দল। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে এবং নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগ সবসময় ক্ষমতায় এসেছে। অন্য অনেক দলের মতো প্রথমে ক্ষমতা গ্রহণ করে তারপর আবার সেই ক্ষমতায় থেকে দল গঠন, সেগুলো আওয়ামী লীগ কখনো করেনি। আওয়ামী লীগ জনতার মধ্য থেকে গড়ে ওঠা একটি দল। আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে। আপনার কাছে যেটা জানতে চাই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সম্প্রতি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে শেখ হাসিনা সহ অন্যান্য যারা সাবেক মন্ত্রী রয়েছেন তাদের বিচার চলছে। সেই বিচারিক কার্যক্রমে শেখ হাসিনার বিরুদ্ধে প্রমাণ হিসেবে কিছু অডিও ক্লিপ তারা উপস্থাপন করছে। আপনি নিশ্চয়ই জানেন এবং হয়তো আপনি শুনেও থাকবেন। সেই অডিও ক্লিপগুলো সম্পর্কে আপনার বক্তব্য কি বা আপনার মন্তব্য জানতে চাই, যেগুলো আইসিটিতে বা ট্রাইব্যুনালে বারবার প্রমাণ হিসেবে দাঁড় করানো হচ্ছে। ডক্টর হাসান মাহমুদ, যদি আপনি বলেন। দেখুন, এই সমস্ত অডিও ক্লিপ আসলে এগুলো ফ্যাব্রিকেটেড, এবং কারণ হচ্ছে এক জায়গা থেকে একটু ভয়েস দিয়ে আরেক জায়গা থেকে একটু ভয়েস দিয়ে এগুলোকে জোড়াতালি দিয়ে এগুলো ফ্যাব্রিকেটেড অডিও ক্লিপ। এবং এই সমস্ত ফ্যাব্রিকেটেড অডিও ক্লিপ এবং ফেক অ্যান্ড ফ্যাব্রিকেটেড। সুতরাং এগুলো এগুলো দিয়ে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা গুলির নির্দেশ দিয়েছিলেন, এবং জননেত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের উপর আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন নানাভাবে, অর্থাৎ গুলির নির্দেশ বা এই যে হত্যাকাণ্ড হয়েছে সেটির সাথে জননেত্রী শেখ হাসিনাকে জড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটুকু জানি, জননেত্রী শেখ হাসিনা সবসময় এই আন্দোলন চলাকালীন সময়ে, প্রথমে যখন ছাত্ররা আন্দোলন শুরু করে তখন অনেকে তাকে পরামর্শ দিয়েছিলেন যে তাদেরকে সেখান থেকে তুলে দেওয়ার, কিন্তু তিনি সবসময় বলেছেন না, ওরা আন্দোলন করুক। এবং পরবর্তীতে যখন তারা সেখানের সাথে রাজনৈতিক শক্তি কিংবা অপশক্তি যখন যুক্ত হয়, তখন অনেকে বলেছিলেন তাদের উপর বল প্রয়োগ করার জন্য। কিন্তু জননেত্রী শেখ হাসিনা সবসময় বল প্রয়োগের বিরুদ্ধে ছিলেন, এবং সেই কারণে আমাদের দলের অনেকেই জননেত্রী শেখ হাসিনার উপর কিছুটা মনক্ষুণ্ণ ছিলেন, যেটুকু আমি জানি সেটুকুই বলছি। সুতরাং এই জননেত্রী শেখ হাসিনা কে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, দিস আর অল ফ্যাব্রিকেটেড। এবং আজকে দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত বিভিন্ন জন এখন বলছে যে, কদিন আগে একটা মেয়ের আমি ভাষ্য দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে। সে একজন অভিনেত্রী এবং সে সাবেক অ্যাটর্নি জেনারেল উপদেষ্টা পরিষদের সদস্য হাসান আরিফের পুত্রবধূ ছিলেন। সেগুলো তার নাম ইলা ইসরাফিল মনে হয়। তো যাই হোক, সে বলেছে, আমি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্যটা দেখছিলাম। সে বলছে যে আসলে কারা মেরেছে, সে কিন্তু আন্দোলনের সাথে যুক্ত ছিল, কারা মেরেছে সে নিজেই প্রশ্ন রেখেছে। এবং আরো অনেকে যারা আন্দোলনের সাথে, কারা মেরেছে, এখানে যারা মেটিকুলাস ডিজাইন করেছে তারা মেরেছে, নাকি আইন শৃঙ্খলা বাহিনী গুলিতে মারা গেছে, এই প্রশ্ন সে নিজে তুলেছে। এবং এই প্রশ্ন তুলে আরো অনেকেই ইতিমধ্যেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলুন কিংবা এনসিপি থেকে পদত্যাগ করেছে, তো তারাই প্রশ্ন তুলছে। তো সুতরাং এইভাবে জননেত্রী শেখ হাসিনাকে আপনার যেভাবে আইসিটি ট্রাইব্যুনালে উপস্থাপন করা হচ্ছে, এটি আসলে, আমি এটার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি, এবং দিস আর অল ফ্যাব্রিকেটেড, এবং এটি সঠিক নয়। একটা ব্যাপার, আমি আমি আসলে সাংবাদিক হিসেবে ওখানে আমার যাওয়ার সুযোগ হয়, আমি একটা দেখি